ভিউয়ার্স, আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, করুণ, মর্মান্তিক এবং লোমহর্ষক অধ্যায়। নবাব সিরাজউদ্দৌলার জীবনের শেষ পরিণতি কি ঘটেছিল তা অত্যন্ত সহজ সরল পদ্ধতিতে আমি আপনাদের বলার চেষ্টা করব। দেখুন, 1757 সালে পলাশির যুদ্ধের পুরোপুরি পরিসমাপ্তি ঘটার পূর্বেই নবাব বুঝে গিয়েছিলেন যে এই যুদ্ধে তিনি হারতে চলেছেন মির্জাপুর, জগৎ শেঠ, রায়দুল্লভ, উর্মিচাঁদ এবং ইয়ার লতিফের ষড়যন্ত্রে এবং বিশ্বাসঘাতকতায়। তাই তিনি সে মতো তড়িগড়ি নিজ স্ত্রী লুৎফুন্নেসা সহ নিকটস্থ কিছু আত্মীয় স্বজন এবং কিছু অর্থ সম্পদ নিয়ে ছদ্মবেশে মুর্শিদাবাদ ত্যাগ করেন। তার উদ্দেশ্য ছিল অন্যান্য সম্রাটের থেকে সাহায্য নিয়ে পরে শক্তি সঞ্চয় করে ইংরেজদের পরাজিত করা এবং পুনরায় মুর্শিদাবাদ দখল করা। তাই তিনি প্রথমে গেলেন ভগবান গোলায়, কিন্তু 3 দিন ক্লান্ত থাকার পর সেখানে কিছু রান্নাবান্না এবং খাবার আয়োজন হচ্ছিল। এর মতো অবস্থায় দানা শাহ নামে এক জৈনিক ফকির নবাবের জুতো থেকে বুঝতে পারেন ইনি সিরাজউদ্দৌলা। তাই তিনি গোপনে মির্জাফরকে খবর দেন। এখানে বলাই বাহুল্য, মির্জাফর কিন্তু নবাবকে হন্যে হন্যে খুঁজছিলেন, কিন্তু নবাব যে মুর্শিদাবাদে এত কাছে আছে তা তিনি বুঝতে পেরেছিলেন না। তাই তিনি তার জামাতা মীর কাসিমকে দায়িত্ব দেন যে নবাবকে ধরে আনার জন্য। মির্জাফরের পরিকল্পনা মতো মীর কাসিম নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফরের সামনে উপস্থিত করেন। কিন্তু মির্জাফরের সামনে যখন নবাবকে উপস্থিত করা হয়, নবাব একেবারে অবিচল ছিলেন, তিনি কোনো রকম প্রাণ ভিক্ষা চাননি। তারপর তাকে রাখা হয় একটি ছোট বন্দি করে একটি ছোট্ট ঘরে এবং পরামর্শ চলে যে নবাবের বিরুদ্ধে কি শাস্তি দেওয়া যায়। এখানে আমাদের বলে রাখি, 3টি শাস্তির কথা আলোচনা চলছিল। প্রথম যেটি চলছিল সেটা হলো নবাবকে মুর্শিদাবাদে বন্দি করে রাখা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে নবাবকে অন্য দেশে তাড়িয়ে দেওয়া হবে এবং থার্ড যে অপশন সেটা ছিল নবাবকে প্রাণে হত্যা করা হবে। এখানে বলে রাখি, মির্জাফর কিন্তু নবাবের বিরুদ্ধে একটু সহজ সরল মনোভাব পোষণ করেছিলেন যে মুর্শিদাবাদে নবাবকে বন্দি করে রাখা হোক, কিন্তু তার পুত্র স্বৈরাচারী এবং নিষ্ঠুর মনোভাবাপন্ন মিরনের পরিকল্পনা ছিল নবাবকে হত্যা করা। সেই মতো মির্জাফর পুত্র মির্জাফরের কোনো কথা না শুনে রাত্রে মোহাম্মদী বেগ সহ কিছু লোকজন নিয়ে নবাবের নিকট উপস্থিত হন। নবাব তখন বুঝতেই পেরেছিলেন যে অদূর ভবিষ্যতে তার জীবনে কি ঘটতে চলেছে। তাই তিনি প্রথমে মিরনকে বলেন তাকে উজুর পানি দিতে, তিনি 2 রেখাত নামাজ পড়বেন। কিন্তু মিরন তড়িঘড়ি তাকে 1 বাটি জল দেন এবং তার মাথা তাতে ভিজিয়ে দেন। এতে নামাজ হবে না ভেবে নবাব 1 গ্লাস পান করার জন্য জল চাইলেন, কিন্তু সেই জল দেওয়ার পূর্বেই মোহাম্মদী বেগ সজোরে সিরাজউদ্দৌলার ছুরির আঘাত করেন। তারপরে তার সহসঙ্গীরা তরোয়াল দিয়ে তাকে আঘাত করতে থাকেন একের পর এক, এবং নিমিষের মধ্যে যা ঘটার তাই ঘটে গেল। নবাবের দেহ নিথর হয়ে গেলেন এবং নবাব প্রাণ ত্যাগ করলেন। তারপর দিনে নবাবের খণ্ড বিখণ্ড দেহ একটি বস্তায় করে মুর্শিদাবাদের অলিতে গলিতে ঘোরানো হলো এবং মুর্শিদাবাদের মানুষকে এটা বোঝানো হলো যে নবাবের মৃত্যু ঘটেছে। তারপরে তার সেই বস্তাবন্দি দেহ নর্দমায় ফেলে দেওয়া হলো। কিন্তু একজন নবাব সিরাজউদ্দৌলা প্রেমিক অনুমতি ক্রমে সেই দেহ নিয়ে ইসলামিক শরীয়ত পদ্ধতিতে গোসল দিয়ে খুশবাকে কবরস্থ করেন। শুধু এখানেই থেমে থাকেননি মিরন। তারপরে আলিবর্দী খাঁর বংশের যত মহিলা ছিলেন তাদের একের পর এক হত্যা করেন। শুধু একমাত্র বাঁচিয়ে রেখেছিলেন অপরূপ সুন্দরী নবাব সিরাজউদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা বেগমকে। তারপর মির্জাফর এবং তার পুত্র মিরন উভয়ই লুৎফুন্নেসাকে বিবাহ প্রস্তাব দেন, কিন্তু লুৎফুন্নেসার পক্ষ থেকে বলা হয় প্রথমে তিনি হাতির পিঠে চড়েছেন,
পরে গাধার পিঠে চড়া তার পক্ষে সম্ভব নয়। ভিউয়ার্স, আমি আশা করছি এই অধ্যায়টি আপনারা মোটামুটি একটা প্রাথমিক ধারণা এই বিষয়ে এসেছে, এবং যারা ছাত্রছাত্রী এটা দেখছো তাদের বলবো 2-3 বার করে দেখতে, যাতে করে তোমাদের মনে একদম স্থায়ীভাবে গেঁথে যায়। এবং আমি বারংবার যেটা বলি, আবারও অনুরোধ করব আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।